সিং স্লাইসারের কোনটা? এখানে আমি যে ফিল্টারে ক্লিক করতেছি, ফিল্টারে না না, ক্লিক ওইটা করার না পর যে ভাইয়া, আপডেটটা ওই হচ্ছে এটা। উপরের ভিউ থেকে আপনি যে সিঙ্ক স্লাইসার যেটা দেখাইছিলেন ওইটার কথা বলতেছিলাম। উপরের যে ভিউ থেকে আপনি ক্লিক করলে যে সিঙ্ক আচ্ছা, স্লাইসার দেখাইছিলেন, এটা একটা এক্সাম্পল চাচ্ছিলাম আমি। এটা তো আসলে ওইভাবে এক্সাম্পল হয় না। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমি এই ফিল্টারটা ভাইয়া অন্য সবগুলো জায়গায় মানে সুইচ করার ট্রাই করছি, যে হচ্ছে অনলি অন্য নট এ অন্য সব এক্সিকিউটিভ জায়গায় কেন, ড্যাশবোর্ডে থাকো প্রোডাক্ট। অন্য সব জায়গায় কেন করবেন? এটার তো একটা লজিক দরকার, ঠিক আছে? নর্মালি আমরা অন্য যেটা যে পেজে, ওইটা ওই পেজেই আমরা সিঙ্ক করাই, ঠিক আছে? আমরা অন্য পেজে এটা ওকে ভাইয়া। সিঙ্ক করে না, অন্য পেজের জন্য আলাদা আমরা ফিল্টার ইউজ করি, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি ধরেন যে এই পেজে যেটা ফিল্টার করবেন ওইটা হয়তো প্রোডাক্ট ড্যাশবোর্ডের জন্য এটা সুইটেবল নাও হইতে পারে, বুঝতে পারছেন? যদি আপনার ওই ওকে ভাইয়া। পেজে ওই সেম জিনিসটাই লাগে তাহলে আপনি ওই সেম ফিল্টারটাই রাখেন না ওইখানে। বিষয়টা বুঝতে পারছেন? এই সেম ফিল্টারটা প্রোডাক্ট ড্যাশবোর্ডে হ্যাঁ। রাখেন, কোনো অসুবিধা নাই। আহ, আমি ধরেন যে স্লাইসারটা নিলাম, ঠিক আছে? এটার উপর সিলেক্ট করলাম, দেখেন যে এটার উপরে আছে এই যে এগুলো যে যে পেজে এটা মানে চেঞ্জ হবে, আমি চাইলে ধরেন যে উপরের এটা কি, উপরে এটা হলো সিঙ্ক, আর এটা কি, এটা হলো যে ভিজিবল। এই সিঙ্কটা কোথায় কোথায় ভিজিবল হবে, আমি যদি চাই যে আমার এই স্লাইসারে আমি যখন কোনো কিছু চেঞ্জ করব, এটা আমার কোথায় কোথায় যাবে, প্রোডাক্ট ড্যাশবোর্ডেও চেঞ্জ হবে তাহলে দুইটাতে দিবেন, ম্যাপ ভিজুয়ালে চেঞ্জ হবে তাহলে ম্যাপ ভিজুয়ালে দিবেন, ঠিক আছে? এখন এখানে কিছু কাহিনী আছে। কাহিনীটা হইলো যে আপনি যেই যে পেজে দিবেন ওই পেজগুলো কি বুকমার্ক আছে না? এখানে কয়টা বুকমার্ক? 6টা বুকমার্ক, তাই না? এই যে এই 6টা বুকমার্কের ফর এক্সাম্পল প্রোডাক্ট ড্যাশবোর্ডটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? প্রোডাক্ট ড্যাশবোর্ডকে, তাই না? তো আপনাকে এইখানে কি করতে হবে, এইখানেও যে ডাটা অপশনটা, এটাকে ডিসিলেক্ট করে দিতে হবে, যেন আপনি এখানে যাই চেঞ্জ করেন না কেন ওইটা যেন ওইখানে কি হয়, ভিজিবল হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি সে এটাকে, ভাইয়া ওই প্রোডাক্ট ড্যাশবোর্ডেরটা একটু দুইটা ক্লিক দিয়ে ভাইয়া ওইটা ডাটাটা আনভিজিবল করেন তো। আমি যখন করছিলাম ওই আপনার অনলি ইয়ার রেঞ্জ এন্ড হচ্ছে কান্ট্রি রেঞ্জ এইটা ওইখানে মানে শো করতেছিল। এন্ড প্রোডাক্ট ড্যাশবোর্ডেরটা ভাইয়া ডাটা ডিসেবল করেন। প্রোডাক্ট ড্যাশবোর্ড কি, ডাটা কি? না ভাইয়া ওই বুকমার্কের প্রোডাক্ট ড্যাশবোর্ডের ডাটাটা ডিসেবল করেন, আর আচ্ছা, হচ্ছে আহ, আর সিং স্লাইসারের মধ্যে ওই প্রোডাক্ট ডিসেবলটা এনেবল করেন। আহ, এখন প্রোডাক্ট ড্যাশবোর্ডের মধ্যে যান, ওখানে দুইটা শো করতেছিল যে হচ্ছে এই দেখেন ভাইয়া। দুইটা বলতে? এটা আমি এইটা এটা মানে এটা তো এটা show করার তো কথা না। হ্যাঁ, এখন এটাকে আমি রিমুভ করতে চাই এন্ড হচ্ছে এখানে ওই এই যে এটা এই যে ওই কি বলবো আগের ড্যাশবোর্ডের মতো। এই যে দেখেন, ওকে। এখান থেকে এটাকে ডিসেবল করে দিলে হবে। এটাকে ডিসেবল করে দিছেন মানে কি, এইখানে এটা আর দেখাবে না, ঠিক আছে? তখন কি এটাকে আপডেট করে দিবেন, ঠিক আছে? দেখি, এই যে, ওকে ভাইয়া। বুঝতে পারছেন বিষয়টা? সে ধরেন যে আমি, ধরেন হ্যাঁ যে ভাইয়া। এটা নিলাম, দেখি, এটা নিলাম, প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া, বুঝা গেছে। ওকে, তবে দুইটাতে যে দুইটাতে টিক চিহ্ন থাকতে হবে, ঠিক আছে? একটাতে থাকলে হবে না। ঠিক আছে। ওকে, আজকের আমরা সেকেন্ড প্রজেক্টটা দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট।
এটাকে বলা হয় কি Yeah, আমাদের I অ্যাডভান্স think কোহোর্ট recording পারফরম্যান্স on আছে, অ্যানালাইসিস, ঠিক আছে? recording. আমি অলরেডি ড্রাইভে আপনাদেরকে ওই লিঙ্কটা দিছি, ড্রাইভে অলরেডি ডাটার লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে? এই ধরনের কোহোর্ট পারফরম্যান্স গুলো চালানোর জন্য, কোহোর্ট অ্যানালাইসিস করার জন্য আমাদের ডেটার কন্টিনিউটি থাকার জরুরি, কি বলে, খুবই প্রয়োজন। কেন কন্টিনিউটি প্রয়োজন? এটা একটা কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে? কন্টিনিউয়াস ডেটার উপরে কোহোর্ট পারফরম্যান্স অ্যানালাইসিস করা হয়, মানে এখানে সবকিছু ম্যাটার করতেছে, একটা মান্থ, একটা ইয়ার, একটা ডেট, সিঙ্গেল একটা ডেটও এখানে ইনভলভ হচ্ছে, ঠিক আছে? আহ, আপনার এই যে ধরেন যে একটা দিনে ধরেন যে আহ, ডিসেম্বরের 1 তারিখে আপনার 11টা অর্ডার আসলো, তার মানে আপনার ইয়ার হিসেবে যদি চিন্তা করেন 2010 সালের ডিসেম্বর মান্থে তার ওইখানে অর্ডার আসছে কয়টা? 10টা অর্ডার আসছে ডিসেম্বরের কত তারিখে? 1 তারিখে। তো ইচ অ্যান্ড এভরি ডেটার, এই ডেটের যে ইয়েগুলো আছে, কম্পোনেন্ট গুলো আছে, এগুলো খুবই খুবই প্রয়োজন কোহোর্ট পারফরমেন্সের জন্য, ঠিক আছে? কোহোর্ট পারফরমেন্সটা তখনই ওই জায়গাটাতে ভালো দেখায় যখনই ডেটার কন্টিনিউটি খুব ভালোভাবে থাকে, ঠিক আছে? তো এই ডেটাটা, এটা আমার নিজের কোনো বানানো কোনো ডেটা না, এটা হলো যে আমি একটা ফাইল থেকে নিছি, যেটা আপনাদেরকে দিছি কোহোর্ট পারফরমেন্সের ভিতরে। দেখেন কোহোর্ট অ্যানালাইসিস স্টেপে আমি শুধুমাত্র এই স্টেপগুলো ফলো করব। আমি আমার যখন স্টুডেন্টদেরকে দেখাই এই সেকেন্ড প্রজেক্টটা, তারা অফেনলি কিছু ভুল করে থাকে। ভুলগুলো কি? আমার এই প্রজেক্টের যে ডেটাটা, এই ডেটাটাকে আমি কি করতে হবে? সবার আগে আমাকে কেউ একজন বলেন, সবার আগে আমাকে কি করতে হবে এই ডেটাটাকে? ক্লিনিং করতে হবে ফার্স্ট অফ ডাটা অল। ক্লিনিং করতে হবে, যেটাকে আমরা বলতে পারি প্রি প্রসেসিং, তাই না? এই প্রি প্রসেসিংটা যখন আমরা করব, এইটা ডেটাটাকে আমরা কি প্রিপেয়ার করা বা ডেটাটাকে ক্লিন করা, এই ডেটা ক্লিনিংটা যে আমার কোহোর্ট পারফরমেন্সের ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিংটা আগে হয় না ক্লিনিং এর আগে? কোনটা? ডেটা আন্ডারস্ট্যান্ডিং? আন্ডারস্ট্যান্ডিংটা, ডাটা হ্যাঁ, ডেটা আন্ডারস্ট্যান্ডিংটা তো আন্ডারস্ট্যান্ডিং। আগে। হ্যাঁ, ডেটা আন্ডারস্ট্যান্ডিং তো ডেটার সাথে সাথে আপনার করতে হবে, এটা এটা চলতে থাকবে। ইভেন এমনও হইতে পারে যে আপনি ডেটাকে বুঝেন নাই, আপনি কাজ করতে করতে যাচ্ছেন, কাজ করে করে বুঝতেছেন, ঠিক আছে? এরকম হইতে পারে। ওকে, এইখানে যে প্রথম যে স্টেজটা, এটা কি? ডেটা প্রিপারেশন প্রসেস, ঠিক আছে? এই ডেটা প্রি প্রসেসিং যেটা বা ডেটা প্রিপারেশন প্রসেস যেটা, বা তারপরে যে প্রিপেয়ারিং ডিম কাস্টমার টেবল, এরপরে তারপরে আবার ডিম টেবিল আছে, ঠিক আছে? এগুলো এক একটা টেবিল। এই যে এতদূর পর্যন্ত যেটা দেখানো হয়েছে এবিসিডি করে, এবিসিডি করে, এটা যে আপনাকে কোহোর্ট পারফরমেন্সের ক্ষেত্রেই যে সেম ভাবে প্রত্যেকটা ডাটা সেটে করতে হবে, এরকম কি কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো প্রয়োজনীয়তা নাই। কেন নাই বলেন তো দেখি? অবজারভেশন দেন। ভুল হইতেও পারে, খারাপ হইতে পারে। আমরা একটা হেলদি একটা কমিউনিকেশনে যেতে চাই, যে কেন এটার প্রয়োজনীয়তা নাই প্রি প্রসেসিং এখানে যেটা আছে, এটা কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলি, সময় নষ্ট না করি। বিকজ ফর ডাটা তো আগে থেকে রেডি করা ছিল। না না না, ভুল। আমার এই ডেটাটা, আমার এই ডেটার ক্ষেত্রে প্রি প্রসেসিংটা অনেকটা এই ধরনের, ঠিক আছে? কিন্তু আমি যদি অন্য কোনো ডেটা নিয়ে কাজ করি, আমাকে কি সেম ধরনেরই ডেটা প্রি প্রসেসিং করতে হবে? সেম ধরনের কি স্টেপ নিতে হবে? না, ঠিক আছে? নেওয়ার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? যদি এখানকার স্টেজগুলো, প্রত্যেকটা স্টেজ যদি আমরা কন্টিনিউ করে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে আসলে এখানে আমাদের কি হচ্ছে, প্রত্যেকটাতে আমার কি যাচ্ছে, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি, তাহলে ডেফিনেটলি আমি যে কোনো ধরনের ডেটা প্রি প্রসেসিং কোহোর্ট পারফরমেন্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন? ডেটার ক্ষেত্রে আমরা তাহলে একটা একটা করে এই স্টেজগুলো দেখি। তো এখানে কি বলছে? This online retail 2 dataset contains all the transaction occurring for a UK-based and registered non-store online retail between
এত থেকে এত 2009 থেকে 2011 সাল। ডি, এখানে ফরম্যাটটা একটু চেঞ্জ করি, ওয়ার্ড্রেপ। ওকে, the company mainly sells unique all occasion giftwares. Many customer of the company are wholesalers. লিঙ্কটা দিয়ে আছে, ডাটাটা কোথায় থেকে নেবেন আমিও ড্রাইভেও দিয়ে দিছি ডেটাটা, আপনার চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বলতেছে যে ডেটা প্রি প্রসেসিং এর আমাদের এখানে কয়টা শীট আছে? দুইটা শীট আছে, তাই না? দুইটা শীট আছে। তো এই দুইটা শীটে আমাদের কি করতে হবে? এই দুইটা শীট মিলে একটা ফ্যাক্ট টেবিল সেলস, যেটা টু শিটস, এটা এই দুটা মিলে কি হয়েছে? ফ্যাক্ট সেলস নামে একটা টেবিল হয়েছে, যেটার নাম হলো যে ফ্যাক্ট সেলস। তো এই দুইটাকে আমি কি করব? মার্জ করব না এই দুইটাকে? তো এই দুইটাকে মার্জ করতে গেলে আমাকে কি করতে হবে? দুইটাকে একসাথে লোড দিতে পারবো অথবা অ্যাপেন্ড করেও লোড দিতে পারবো। আমি দুইটাকে একসাথে দুইটাকে একসাথে লোড করব, এটা আমি একদম শুরুতে দেখাইছি কিভাবে করে। তো আমরা যাই পাওয়ার বিআইটা খুলি। ভাইয়া আমাদের কি রেকর্ডিংটা হচ্ছে? রেকর্ডিং তো আমি অন করছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিংটা অনও আছে, রেকর্ডিং হচ্ছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমাদের এখানে আসছে ফাইলটা কি? ফাইলটা হলো যে একটা এক্সেল এসএক্স ফাইল, ঠিক আছে, যেটা হলো যে এক্সেল ফাইল। তো আমি এখান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি। কোহোর্ট পারফরম্যান্স অনলাইন ডিটেল ওপেন। যারা প্রথম প্রজেক্টটা খুব ভালোভাবে প্র্যাকটিস করছে বা করতেছে, তাদের জন্য এই সেকেন্ড প্রজেক্টটা খুব ইজি বলে মনে হবে। এখানে আমি কি করব? ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গেলে ইটিএল টুলে নিয়ে আসতেছে, যেটার নাম হলো যে পাওয়ার কোয়েরি। এমটি কাস্টমার, এখানেও সেম। ওকে, এই দুইটাকে লোড করলাম। ডু ট্রান্সফরমেশন স্টেপ ইন সেকেন্ড শিটস অনলি। আচ্ছা, বলতেছে যে লোড বোথ শিটস ইন পাওয়ার কোয়েরি এট এ টাইম। দুইটাকে এট এ টাইমে পাওয়ার কোয়েরি লোড করার জন্য বলতেছে। দেন মেক ইট এ ফাংশন, ডু ট্রান্সফরমেশন স্টেপস সেকেন্ড শিটস। সেকেন্ড শিটস বলতে কোনটা? 2010-11-তে করতে বলতেছে, ঠিক আছে। আমাদের পাওয়ার কোয়েরির জন্য 10-11 কোনটা? এইটা। এটার উপরে আমাদের কি করতে বলতেছে? বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করতে বলতেছে। এখন এটার জন্য কি করতে বলতেছে? দেন মেক ইট এ ফাংশন, একটা ফাংশন ক্রিয়েট করতে বলতেছে, যেটা অ্যাপ্লাইড অন এনি শিটস বাই ইনভোকিং কাস্টম ফাংশনস। মানে কি? এমন একটা ফাংশন ক্রিয়েট করতে বলতেছে, যদি এখানে আমার এখানে 2009-10 আসছে, 10-11 আসছে, যদি 12-13 অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে? ডাটাটা যেন আমরা ক্লিন করতে পারি, মানে আমরা যে ক্লিনিং এর যে প্রসেসটা, এটাকে আমরা সেভ করে রাখার জন্য বলতেছে, ঠিক আছে। তারপর এটার জন্য আমাকে কি কি করতে বলতেছে? এটার জন্য বলতেছে রিমুভ স্টক কোড এন্ড ডেসক্রিপশন, মানে যেটা আমার প্রয়োজন নাই এটা রিমুভ করতে বলতেছে। আমার এখানে স্টক কোডটা আমার কি প্রয়োজন নাই বলতেছে। তো যেহেতু আমি এখন চাইলে 2009-এ আমি চেঞ্জ করতে পারতাম, আমি 2010-11-তে কেন চেঞ্জ করতেছি বলেন তো দেখি? কেউ বলতে পারবেন কেন চেঞ্জ করতেছি? কারণটা খুবই সিম্পল। এখানে বলছে কি, ডু ট্রান্সফরমেশন স্টেপস ইন দি সেকেন্ড শিটস, এখানে করার জন্য বলতেছে 2010-11-তে। প্রত্যেকটা লাইন মনোযোগ সহকারে যদি আপনারা বুঝে বুঝে করেন, তাহলে আমাকে দেখানোর দরকার নাই, আপনারা নিজেরাই করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? তো সেজন্য আমি কি করতেছি, 2009-10-এ এই 2010-11টা নিলাম। এখানে সবার আগে স্টক কোডটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার কোনো কাজে লাগবে না সেজন্য, ঠিক আছে। তো আমি এটাকে রিমুভ করলাম, ডেসক্রিপশনটাকেও রিমুভ করলাম। নেক্সট স্টেজ কি বলতেছে? রিমুভিং এমটি রোজ ফ্রম কাস্টমার আইডি।
কাস্টমার আইডি থেকে রিমুভ করার জন্য বলতেছে কি কাস্টমার আইডি আমি রিমুভ করলাম, এখান থেকে তো না, এখান থেকে রিমুভ করতে হবে। আর এখান থেকে রিমুভ করতে গেলে সবার আগে এটা দিব 1000 রো এন্টায়ার ডাটা সেটের উপর যেন এটা অ্যাপ্লাই হয়। এই যে এখানে কি বলছে রিমুভ এমটিটা রিমুভ করে ফেললাম, রিমুভ বলতে ফিল্টার হয়ে গেছে আর কি। নেক্সট কি বলতেছে, কনভার্টিং ইনভয়েস ইনটু টেক্সট ইফ দেয়ারস এনি ক্যারেক্টার ইন দি ভ্যালু। তার মানে বলতেছে আমার যে ইনভয়েস নামে যে কলামটা আছে এটাকে অবশ্যই টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। কেন কনভার্ট করতে হবে সে এটাও বলে দিছে, কারণ ইনভয়েসের ভিতরে আমার অনেকগুলো টেক্সট টাইপেরও ডেটা থাকতে পারে, ঠিক আছে। আমরা একটু দেখি, এই যে এখানে সি আছে না, সামনে সি আছে। ওকে, আমি এটাকে টেক্সট ফরম্যাটে নিলাম, ভিউ থেকে এটা উঠাই দিচ্ছি, কলাম কোয়ালিটিটা আমার জানার প্রয়োজন নাই। ওকে, দেন বলতেছে কি চেক ইফ দেয়ার ইজ এনি নেগেটিভ ভ্যালু ইন প্রাইস অর কোয়ান্টিটি। নেগেটিভ ভ্যালু যদি থাকে, চেক ইফ দেয়ারস এনি ক্যান্সেলড অর্ডার ইন ইনভয়েস কলাম সর্টিং বাই ডিসেন্ডিং অন দি এন্টায়ার ডেটা। চেক ইফ দেয়ার ইজ এনি নেগেটিভ ভ্যালু ইন প্রাইস অর কোয়ান্টিটি। প্রাইসের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুর কথা বলছে। এই স্টেজটার প্রয়োজন নাই, নেগেটিভ ভ্যালু থাকলে কি হয়েছে, সমস্যা নাই তো। নেগেটিভ ভ্যালু নাই বলে মনে হচ্ছে, নাই নেগেটিভ ভ্যালু নাই, কোয়ান্টিটিতেও থাকার কথা না, কোয়ান্টিটিতে নেগেটিভ ভ্যালু আছে। যতগুলো নেগেটিভ ভ্যালু আছে এগুলোকে আমি আগে আইডেন্টিফাই করি। দেখেন অনেকগুলো নেগেটিভ ভ্যালু আছে, ঠিক আছে। কোয়ান্টিটি কখনো নেগেটিভ হওয়া যাবে না, ঠিক আছে। প্রাইসও কখনো কি নেগেটিভ হওয়া যাবে না, কারণ কি আমার চিপস যদি -10 হয় তার মানে কি আমি অলরেডি -10 টাকা দিয়ে লস করে করে বিক্রি করব, তাই না। কোয়ান্টিটি যদি মাইনাস হয় এগুলো পসিবল না, সেই জন্য এই জিনিসগুলো চেক করতে বলতেছে। এগুলো জাস্ট বিজনেস লজিক, ঠিক আছে। তো এখানে বলতেছে কি যে quantity also check if there is any cancelled order in invoice column sorting by descending on the entire data। তো আমার এই ডাটাগুলোকে কি করতে হবে, যেগুলো আছে এগুলোকে ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা, প্রাইজের ক্ষেত্রে আসলে কি আছে কি না একটু চেক করে দেখি। প্রাইজের ক্ষেত্রে একদমই নাই। আচ্ছা, যেগুলো নেগেটিভ আছে আমি জাস্ট এগুলোকে একটা কাজ করি, আমি ডাটাগুলোকে রাখি, রিপ্লেস করে দিই, ঠিক আছে। রিপ্লেস ভ্যালুস, যেটা মাইনাস আছে এটা না, এটা ইয়ে হচ্ছে না, হওয়ার তো কথা। এটা কি হইতে পারে, 24/12/6/1, 24/12/6/1, 24/12/6/1, 24। আচ্ছা, এটা তো এভাবে করলে হবে না, কারণ আমার যে আমি যা যা করতেছি এগুলা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। সব জায়গায় বলতে কি আমাকে একটা ফাংশন বানাইতে হবে না, দেন মেক ইট এ ফাংশন। তো ফাংশনে অন্য আরেকটা সে ধরেন যে নেক্সট বার আমি 11/12 ঢুকাইলাম, 11/12-তে তো 24/12 1/6 পাবে না, মাইনাস হয়তো বা। তো
তখন কি করবে, তখন হয়তো বা অন্য কোথাও থাকতে পারে। তো এটার জন্য কি করা যেতে পারে, ফিল্টার গুলো আগে উঠাই দিই। কি করা যেতে পারে বলেন? যেগুলো মাইনাস আছে এগুলোকে উঠাই দিই। এখানে অনেক নাম্বার মাইনাস আছে, তাহলে কি করা যেতে পারে নেগেটিভ ইয়েগুলো। আমি এগুলো করতে পারি এভাবে, ফিল্টারটা এমন ভাবে করব, গ্রেটার দেন জিরো, ঠিক আছে, ইজ গ্রেটার দেন জিরো। তখন কি মাইনাস ভ্যালুগুলো একটাও থাকবে, থাকা তো কথা না, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে দিই নাকি? আচ্ছা গ্রেটার দেন জিরো দিই, কারণ আমার যেটা জিরো ওইটা তো জিরো তো লাগবে না, কোয়ান্টিটি জিরো মানে কি, সে আমার কাছে কিছুই কিনে নাই। বিষয়টা খুবই সিম্পল। ওকে, গ্রেটার দেন জিরো দিলাম। আশা করি আমার এখানে কোনো মাইনাস থাকার কথা না, চেক করে দেখি। কেউ যদি কোনোখানে যদি বুঝতে না পারেন, কাইন্ডলি জিজ্ঞেস করে ফেলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন। এখানে প্রিপারেশন কি বলে যে ডেটা প্রি প্রসেসিংটাই সবচেয়ে একটু কঠিন ক্রিটিক্যাল আর কি, বাকি সব অনেক সোজা। এখানে সব প্লাস হয়ে গেছে। ওকে, এখন আমি আসি, নেক্সট স্টেজ কি বলছে, রিমুভ রোজ দ্যাট বিগিন উইথ সি। রিমুভ রোজ দ্যাট বিগিন উইথ সি, যেগুলো সি দিয়ে শুরু হয়েছে ওইগুলো রিমুভ করার জন্য বলতেছে। সি দিয়ে শুরু হয়েছে এরকম তো অনেকগুলো আছে। আমি তাহলে কি করব, জাস্ট দেখি, আমি সিটাকে যদি মুছে দিই, সি ছাড়া কি অন্য কিছু আছে আমরা একটু চেক করে দেখি। সে ধরেন যে এ দিলাম, এ বি সি, সি তো নাই, এখানে থাকার কথা না। আচ্ছা সিটা কেন রিমুভ করার জন্য, এই যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে কিছুক্ষণ আগে যেগুলো মাইনাস দেখাচ্ছিল এখানে, আমরা যেগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আগে কোয়ান্টিটি গুলোকে কি করছি, গ্রেটার দেন জিরো করছি না। তো অ্যাকচুয়ালি সি মানে হলো যে ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হওয়ার কারণে আমার কোয়ান্টিটিটা কি দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি যদি চাই এখন এখানে ফিল্টারটাকে ক্লিয়ার করে যতগুলো সি আছে ওই সি গুলোকে রিমুভ করে দেওয়ার জন্য রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। অথবা চাইলে এভাবে আমি কোয়ান্টিটিটা যেন জিরো এর উপরে থাকে, এটা দিয়ে আমি ফিল্টার করে ফেলছি। তো এখানে আর সি নাই, ইনভয়েসের ভিতরে আর কোনো সি নাই, এটা ফর শিওর আমি, ঠিক আছে। তো একসাথে দুইটা জিনিস আমি বুঝতে পারলাম। তো ওই যে দেন দেন ইউ ভাই যে বলতেছিল যে ডাটাটা আগে সবার আগে বুঝতে হবে, তো এখানে অনেক সময় হয় কি যে ডাটাগুলো আন্ডারস্ট্যান্ডিং করতে করতে আমাদের বুঝতে হয়, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার মাইক মিউট করা? আচ্ছা ঠিক আছে, দেখি আমি দেখি। আচ্ছা আমার মাইক বলে মিউট করা, কেউ কি শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যাঁ, কতক্ষণ ধরে তো শুনতে কথা পাচ্ছিলেন না ছিল ভাই? অনেক ভাইয়া হয়ে গেছে। অনেকক্ষণ ভাইয়া, আমরা শুরু থেকে আপনাকে হুম, নক দিতেছি কিন্তু আপনি শুনতেছিলেন না। আচ্ছা, শুরু থেকে বলতে কি এই করে লোড ডাটা থেকে, এখান থেকে? হ্যাঁ ভাইয়া, লোড ডেটা ওখানে আপনি আই থিঙ্ক করাচ্ছিলেন, ক্লিনিংটা আই থিঙ্ক করাচ্ছিলেন ওখানের মধ্যে। বুঝি নাই, আরেকবার বলেন, আরেকবার বলেন দ্রুত। ক্লিনিংটা করাচ্ছিলেন মনে হয়। ডাটা ক্লিনিংটা হ্যাঁ। রিমুভ করলাম এখান থেকে। কোনখান আই থেকে? রিয়েলি ফরগেট। আরে ভাই কিভাবে ইয়ে করেন, আপনারা কিভাবে পড়েন? হ্যাঁ, যে ফরগেট স্টপ কর। ভাইয়া পাওয়ার বিয়ে যা যা করছেন কাজ ওইগুলা একটাও আমরা শুনি নাই, মানে শুধু দেখছি হ্যাঁ আপনি ভাইয়া, কি করতেছিলেন। ভাইয়া আপনি লোডের পরে থেকে একটু গুট্র দিয়ে যান, কি কি হয়েছে আর না হয়েছে। আচ্ছা, আমরা যে ফাইলটা, যে এক্সেল ফাইলটা ওপেন করতেছি, এই ফাইলটা অলরেডি দেওয়া হয়েছে আপনাদের ড্রাইভে। আমাদের প্রথম কাজটা হলো যে ডেটাকে প্রি প্রসেস করা, ঠিক আছে? আমাদের এই এক্সেল শিটে দুইটা শিট আছে, 2009 থেকে 2010, 2010 থেকে 2011, ঠিক আছে? এই দুইটা শিট মিলে একটা ফ্যাক্ট সেলস টেবিল হয়েছে, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকটা স্টেজকে আইডেন্টিফাই করা হয়েছে, ডিফাইন করা হয়েছে, স্টেপগুলোকে বলা হয়েছে। তো আমরা এই স্টেপগুলো ফলো করে প্রি প্রসেসিং করব, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এখন এইখানে যে এমন না যে কোহর্ট পারফরমেন্সের ক্ষেত্রে অন্য কোনো ডেটা সেটের ক্ষেত্রেও সেম ভাবে সেম প্রি প্রসেসিং করতে হবে, ঠিক আছে? এই ডাটা সেটের ক্ষেত্রে এই প্রয়োজনীয়তা থাকার কারণে আমাদের এই স্টেজগুলো ফলো করতে হয়েছে, ঠিক আছে? সবসময় যে সেম ভাবে প্রি প্রসেসিং করব এরকম কোনো কথা নাই, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন পড়বে আমরা ওই প্রি প্রসেসিংটা করব। আমরা যত ধরনের প্রি প্রসেসিং স্টেপ আছে ওই স্টেপগুলো আমরা নিজেদের মতো করে শিখবো, ঠিক আছে? ক্লিয়ার? তো ওকে, আমরা সবার আগে ডাটাকে লোড করতেছি। ইম্পোর্ট অনলাইন ডিটেল। ট্রান্সফর্ম ডেটা। ওকে, এখানে এটা আসার কারণটা আছে। ওকে, আমাদের এখানে স্টেজটা ফলো করতে হবে। বলছে কি যে ডু ট্রান্সফরমেশন স্টেপস ইন দি সেকেন্ড শিটস, হুইচ ওয়ান ইজ ইয়ার 2010, 2010 টু 2011, ঠিক আছে? তার মানে আমরা যত ধরনের ফিল্টারিং গুলো করব এই ফিল্টারিং গুলো এইখানে করব 2010 থেকে 11 শিটে। এবং এই শিটে যত ধরনের ফিল্টারিং অ্যাপ্লাইড স্টেপ গুলো করব, প্রি প্রসেসিং গুলো করব, এগুলো করার পরে ফাইনাল যখন একটা আউটপুট বের হবে এই আউটপুটের উপরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এই যে এখানে বলছে একটা ফাংশন ক্রিয়েট করব এবং এমন একটা ফাংশন ক্রিয়েট করব ওই ফাংশনের ভিতরে আমরা যদি এই ধরনের সিমিলার নেচারের যদি কোনো ডেটা সেট পেয়ে থাকি ওই ডেটাকে যদি আমরা ওইখানে ইনসার্ট করি এবং সে অটোমেটিক্যালি ডাটাকে প্রি প্রসেস করে দিবে, ঠিক আছে? এটা একটা নিউ একটা টেকনিক, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেক বছরটা কি বছরটা ইনক্রিজ হবে, ফিসক্যাল ইয়ারটা সেম ভাবে আসবে। তো আমরা যদি সেম ইয়ারটা বারবার এতগুলো স্টেজ ফলো করে রিমুভ করা, ফিল্টারিং করা, এই জিনিসগুলো যেন আমাদের করতে না হয় সেটার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে রাখতে পারি যেটাতে আমরা কোনো একটা ডেটাকে ইনসার্ট করলে, যেমন আমরা 2010-11 সালের উপরে ফিল্টারটা করে একটা ফাংশন ক্রিয়েট করব এটার উপর বেস করে, দেন ওই ফাংশনে আমরা 2009-10কে ইনসার্ট করে দিব, দেন অটোমেটিক ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা
এই জিনিসগুলো আমরা দেখব। সো এটার জন্য কি কি করতে বলছে, স্টক কোড ডিসক্রিপশন এই দুইটাকে রিমুভ করতে বলতেছে, কারণ এই দুইটার প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, তো আমি এই দুইটাকে রিমুভ করলাম। নেক্সট বলতেছে কি, রিমুভিং এমটি রোজ ফ্রম কাস্টমার আইডি। কাস্টমার আইডি থেকে এমটি রোজ আমি সবার আগে কলাম বেসড অন এন্টার ডাটা সেট দিলাম, আর কাস্টমার আইডি থেকে এমটি রো গুলো রিমুভ করে দিলাম। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন বলবেন, ঠিক আছে। এমটি রো থেকে রিমুভ করে দিলাম। দেন বলতেছে কনভার্টিং ইনভয়েস ইনটু টেক্সট। ইনভয়েস ইনটু টেক্সটে কেন কনভার্ট করতে বলতেছে, ডাটা নেচারটাকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেজন্য আমি ডাটা নেচারটা বোঝার ট্রাই করতেছি। তো আমরা ডাটাকে একটু লোড করি, একটু নিচের দিকে স্ক্রল করি, দেখে যে অনেকগুলো সি আছে। সি মানে হলো যে টেক্সট, তাই না? সেজন্য আমাদেরকে কি ইনভয়েসটাকে টেক্সট নিতে বলতেছে। আবার আরেকটা সিমিলার রেফারেন্সও এটা মিন করে, এটা হলো যে সি মানে হলো যে ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা, ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে বলতেছে রিমুভ ব্রো চেক ইফ দেয়ার ইজ এনি নেগেটিভ ভ্যালু ইন প্রাইস অর কোয়ান্টিটি। প্রাইসে তো নেগেটিভ ভ্যালু নাই, আমি চেক করছিলাম, প্রাইসে কোনো নেগেটিভ ভ্যালু নাই। লোড মোড দিলেও নেগেটিভ ভ্যালু পাবেন না। প্রাইসে কোনো নেগেটিভ ভ্যালু নাই, বাট কি বলে কোয়ান্টিটিতে অনেক নেগেটিভ ভ্যালু আছে। ঠিক আছে, 24, 12, 6, 1 তো মাত্রই দেখলাম, আরো বড় বড় নাম্বারের কোয়ান্টিটি আমাদের কি নেগেটিভ আছে। নেগেটিভ থাকার একটা কারণটা হলো যে ইনভয়েস ডেট যেগুলো সি দিয়ে যেগুলো স্টার্ট হয়েছে, দেখবেন যে এগুলো সবগুলোই নেগেটিভ মার্ক দিয়ে হোল্ড করা। ঠিক আছে, ওইগুলো সবগুলো নেগেটিভ মার্ক দিয়ে হোল্ড করা। তো যেখানে যেখানে সি আছে ওইগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ান্টিটি, মানে বোঝানো হচ্ছে যে ক্যান্সেল যেহেতু হয়েছে, তো ওইখানে কোয়ান্টিটি তো কখনো প্লাস হওয়ার পসিবিলিটি নাই, সবগুলো কি নেগেটিভ হওয়ারই পসিবিলিটি। তো সেজন্য তারা কি করছে, যেগুলো সি দিয়ে ইনভয়েস আছে এগুলো কোয়ান্টিটিগুলোকে কি করছে, মাইনাস করে দিছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কোয়ান্টিটিটা যদি আমরা নাম্বার ফিল্টার করে গ্রেটার দেন 0 দিয়ে দিই, কোয়ান্টিটি তো 0 হইতে পারে না, তাই না? গ্রেটার দেন 0 তার মানে কি 1 থেকে শুরু করে 1-এর উপরে যত বড় হইতে পারে। ঠিক আছে, তো কোয়ান্টিটি 0 দিয়ে দিলে অটোমেটিক ফিল্টার করে দিবে, আর নেগেটিভ ভ্যালু থাকবে না, তাই না? বিষয়টা খুব সিম্পল না? আবার অনেকে কি করতে পারে, অনেকে মাইনাস ভ্যালুগুলোকে রিমুভ করে দিতে পারে। যার যেরকম ইচ্ছা সে ওইভাবে করবে, কোনো অসুবিধা নাই। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যদি আমার এই স্টেজটা যদি ফলো করি, আমার কি হচ্ছে, আমার রিমুভ রোজ দ্যাট বিগিনস উইথ সি এই অপশনটা আর আমাকে ফলো করতে হচ্ছে না। কেন? কোয়ান্টিটি যেগুলো মাইনাস ওইগুলোই ক্যান্সেল, ওইগুলোর ইনভয়েস আইডি স্টার্ট হয় সি দিয়ে। ঠিক আছে, তার মানে আমার ইনভয়েস ডেটে আমি যদি এখন চেক করি, আমি কোনো সি দিয়ে ইনভয়েস নাম্বার আমি পাবো না, কারণ কি সি বোঝাচ্ছে হলো যে ক্যান্সেলকে। ক্লিয়ার? নিচের দিকে দেখেন কোনো ডেটা সেট নাই। ঠিক আছে, ওকে। তো আমরা অনেকভাবে ক্লিয়ার করতে পারি। এমনও হতে পারে যে কোয়ান্টিটিটা মাইনাস যেরকম আছে এরকম রাখলাম, ইনভয়েস যেগুলো সি আছে এগুলোকে সবগুলোকে একসাথে রিমুভ করলাম, অ্যাজ ইট ইজ, মানে যেটা আপনারা ফলো করেন। ঠিক আছে, অ্যাড এ নিউ কলাম সেলস অ্যামাউন্ট বাই মাল্টিপ্লাইং কোয়ান্টিটি এন্ড প্রাইস। এটা কি আমরা পারবো না? সেলস অ্যামাউন্ট নতুন একটা কলাম নিতে বলতেছে, যেটা নিলে আমার কি করতে হবে, যেটা নিলে আমি একটা সেলসের আমার অ্যামাউন্টটা পাবো। যেমন কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ করলে আমার কি বের হবে, রেভিনিউ। উনি অ্যাকচুয়ালি সেলস অ্যামাউন্ট যেটা বোঝাতে চাচ্ছে, যে কলামের নাম সেলস অ্যামাউন্ট, ওইটা অ্যাকচুয়ালি রেভিনিউ এর কথা বলতেছে। তো আমরা পাওয়ার কোয়েরিতে বসে নতুন যদি কোনো একটা টেবিল ক্রিয়েট করি, তাহলে কিভাবে ক্রিয়েট করব? অ্যাড কলামে যাব, যেহেতু নতুন একটা কলাম ক্রিয়েট করতেছে, কন্ডিশনাল কলাম দিব, কন্ডিশনাল না কাস্টম কলাম দিব। কাস্টম কলামের নাম দিব আমি কি, এখানে যেটা লেখা আছে এটাই দিব নাকি, সেলস অ্যামাউন্ট দিব, সেলস অ্যামাউন্ট। সামনে পিছে যে উপরে যে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি গুলো আমি কেটে দিলাম। এখন এখানে কি করব, কি বলছে, কোয়ান্টিটি ইনটু ইনভয়েস। কোয়ান্টিটিকে আগে ইনসার্ট করলাম, ইনটু
ইনটুটা কি হয়, স্টার সাইন দিয়ে ইনটুটা হয়, ইনটু ইনভয়েস, ইনভয়েস না প্রাইস। ক্লিয়ার? তাহলে তো আমার সেলস অ্যামাউন্টটা বের হয়ে গেল, নতুন একটা কলাম, তাই না? 2.55 ইন্টু 6, 6 দুগুণে 12, 13 14 15, 15.3। ক্লিয়ার? সেলস অ্যামাউন্টটা পেলাম। এখন এটা কি, এটা হবে ডেসিমাল নাম্বার দিয়ে দিই। আর ডেসিমাল নাম্বারটা আমার কি হবে, ডেসিমাল নাম্বারটা, আচ্ছা এটা পরে আমরা চেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ দি কলাম ইফ ইউ ওয়ান্ট। ইনভয়েসের পরে ইনভয়েস ডেট, কাস্টমার আইডি, কান্ট্রি, কোয়ান্টিটি, প্রাইস, সেলস অ্যামাউন্ট, এইভাবে রিঅ্যারেঞ্জ করতে বলতেছে যদি আমি চাই। আর যদি না চাই, না চাইলাম, ঠিক আছে, যেরকম আছে এরকম রাখলাম, ঠিক আছে। ডুপ্লিকেট দি ইয়ার 2020 10 2011 কোয়েরি, গো টু দি অ্যাডভান্স এডিটর। এটা হলো কি, আমাকে একটা ফাংশন ক্রিয়েট করার জন্য আমার যে সেকেন্ড অপশন যেটা, এইটা, এই যে এখানে ট্রান্সফর্মিং প্ল্যান, এখানে যে সেকেন্ড অপশনটা আমরা এখানে করতেছি। তো বলতেছে যে আমি যেটা ক্লিন করলাম, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখি, ওই অবস্থায় রাখি। আমরা নতুন আরেকটা ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট বানাই, ঠিক আছে। এই ডুপ্লিকেটেও সেম স্টেজগুলো ফলো করা হয়েছে, ঠিক আছে। এই ডুপ্লিকেটের উপরে আমরা এই কাজটা করি, যেন যদি আমাদের এই ডুপ্লিকেটটাকে ফাংশন, কোন একটা ফাংশন বানাইতে গিয়ে ঝামেলার ভিতরে পড়ি, আমরা যেন ব্যাক করতে পারি পিছনে এসে 2010 11 এইটাতে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আসি, গো টু দি অ্যাডভান্স এডিটর বাই রাইটিং ক্লিক অন দি কোয়েরি। ঠিক আছে, গো টু দি অ্যাডভান্স এডিটর। অ্যাডভান্স এডিটরে কিভাবে যাব, এই যে দেখেন হোমের ভিতরে অ্যাডভান্স এডিটর অপশন আছে, ঠিক আছে। এই অ্যাডভান্স এডিটরে আসলাম, এখানে এসে আমাকে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। চেঞ্জেস গুলো কি আমরা একটু দেখি। চেঞ্জেস গুলো হলো যে গো টু দি রাইট ডাটা শিট অ্যাজ টেবল, ঠিক আছে, বিফোর লেট। মানে কি, লেট নামে যে ফাংশনটা আছে, লেট, এটার উপরে বা এটার সামনে আমাকে কি লিখতে বলতেছে, আমাকে লিখতে বলতেছে হলো যে ডেটা শিট অ্যাজ টেবল। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে লেট, লেটের আগে লিখতেছি এই জায়গায়, ঠিক আছে, এখানেই লিখলাম। তার মানে কি, আমার এখন যে ইয়ার 2010 11 যেটা আছে, এটার যে টেবিলটা আছে, এটাকে আমি এজ এ টেবিল হিসেবে, এটাকে এজ এ ডাটা শিট হিসেবে আমি টেবিলটাকে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। রিমুভ দি ফার্স্ট টু স্টেপ সোর্স অ্যান্ড সোর্স ডেটা, ঠিক আছে। রিমুভ দি ফার্স্ট টু স্টেপ, টু স্টেপ বলতে কোনটাকে বলতেছে, সোর্স অ্যান্ড সোর্স ডেটা বলতে কোনটাকে বোঝাচ্ছে বলেন তো দেখি। এখানে প্রথম যে স্টেজটা, এইটা দাঁড়ান, এখানে কি বলতেছে, এই যে এখানে স্পষ্টভাবে বলছে রিমুভ দি ফার্স্ট টু স্টেপ সোর্স এন্ড সোর্স ডেটা। আমি যেহেতু এই ডাটা শিটটাকে অ্যাজ এ টেবিল হিসেবে গণনা করতে চাই, তাহলে আমার এইখানে যে সোর্সের ডেটাটা আমার প্রয়োজন নাই, এটাকে অ্যাজ এ ফাংশন হিসেবে আমি কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি। তো যেহেতু এটাকে অ্যাজ এ ফাংশন হিসেবে আমি এটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, সেটা এটার যে সোর্সের যে শিটের নাম টাম, সোর্সের লিঙ্ক, এগুলো কিছু আমার প্রয়োজন নাই, ঠিক আছে। রিমুভ করলাম, রিমুভ করার পরে কি আমার শেষ, আমার শেষ হয় নাই। এখানে এই যে এখানে যে পার্সেন্টেজ দিয়ে এই যে এটা, এটাকে কি করতে বলতে, ডাটা শিট নামে বা টেবিল নামে এটাকে চেঞ্জ করতে হবে। এখানে কি বলছে দেখি, লাস্ট স্টেজটা, রিমুভ দি ফার্স্ট টু স্টেপ সোর্স এন্ড সোর্স ডেটা। আমি এটাকে রিমুভ করলাম। ইন দি ফার্স্ট স্টেপ প্রমোটেড হেডার্স রিমুভ হ্যাশ ইয়ার এত অ্যাড ইনস্টেড ডাটা শিট। এটার বদলে কি বলতেছে, ডেটা শিট বসাইতে বলতেছে, এই যে এটা পুরোটার বদলে। তো আমি এখান থেকে ডাটা শিটটাকে ডাবল ক্লিক করে কপি করলাম, কপি হয়ে গেল। এখানে আর কোথাও কি লেখা আছে ইয়ার 2010/11? কোথাও লেখা নাই। তার মানে আমার এটা এখন ক্লিন অ্যাজ এ কি বলবো যে ক্লিন ফাংশন। আর এখানে দেখা যে চেঞ্জ টাইপ, রিমুভ কলাম, ফিল্টার রোজ, চেঞ্জ টাইপ, ফিল্টার রোজ,
অ্যাড কাস্টম, চেঞ্জ টাইপ, এগুলো সব কি বলেন তো দেখি? এগুলো সব হলো যে কিছুক্ষণ আগে আমি যে প্রি প্রসেসিং করছি, ওই প্রি প্রসেসিং এর প্রতিটা স্টেজ এখানে লেখা আছে, ইনক্লুডিং প্রথম থেকে শুরু করে। শুধুমাত্র সোর্সের যে ইয়াটা, এই ডাটাটা, লিঙ্কটা, এইগুলো এই দুইটা নাই, এই দুইটা নাই কারণ এটা এজ এ ফাংশন হিসেবে আমি ব্যবহার করতে চাই। এটাকে অ্যাজ এ কি বলবো যে অ্যাক্সেস, এটাকে অ্যাজ এ ডেটা বা এটাকে অ্যাজ এ টেবিল হিসেবে আমি এটাকে ইউজ করব না, ঠিক আছে? আমি এখন ডান দিয়ে দিচ্ছি। ডান দেওয়ার পরে দেখেন যে এটার এই অবস্থা হয়ে গেছে। এখন আমি এটাকে বিভিন্ন নাম দিতে পারি, এটার নাম দিতে পারি যে ক্লিন শিট ফাংশন, ঠিক আছে? আমি এখান থেকে কপি করে দিচ্ছি, ক্লিন শিট ফাংশন দিলাম। এখন আমার কাজটা কি? আমার কাজটা হলো যে 2010-11 পরে যদি 12-13 ঢুকে আমি জাস্ট এখানে ক্লিক করব ডাটা শিটে 2009-10 ইনভোক দিলে অটো ক্লিন করে দিবে সে 2009-10টাকে। 2010-11 তো ক্লিন আছেই, আমি এখানে ক্লিন করছি না, এখন আমি 2009-10টাকে ক্লিন করতে হবে। তো আমি জাস্ট এটার উপরে শিফট করলে এইভাবে আমি তার মানে কি আমি অটোমেটেড একটা ফাংশন একটা বানাই ফেলছি, ঠিক আছে? যেটার মাধ্যমে আমাকে বারবার আর ক্লিনিং করার প্রয়োজন নাই। ক্লিয়ার বিষয়টা? কেউ যদি বুঝতে জি না পারে ভাইয়া। তাহলে আপনারা এই জিনিসটা আহ, এই কি বলে বলবেন, ঠিক আছে? আমি ওটাকে আবার রিপিট করব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই জিনিসটা আসলে। আহ, আবার সবসময় যে এই জিনিসটা আপনার প্রয়োজন পড়বে এরকম কোনো কথা নাই। আমি আমার অফিসে ক্লিন শিট ফাংশন ইউজ করি নাই, ঠিক আছে? তো এটার হয়তোবা অনেক সময় প্রয়োজন নাও পড়তে পারে। ওকে, আসি এখন আমি ক্লিন শিট ফাংশন হয়ে গেল। এখন বলতেছে কি, রিনেম দি ফার্স্ট নেম ইয়ার টু এত অ্যাজ এ ফ্যাক্ট সেলস, অনলি কিপ দি সোর্স এত, তারপরে এত এত। তবে তার আগে আমি এটাকে এক্সপান্ড দিয়ে ক্লিন ডাটা, এটাকে ক্লিন শিট দিয়ে কি ক্লিন করছে? ক্লিন করে নাই তো। এটাকে ক্লিন করতে হবে না, আমাকে ক্লিন করতে হবে। তো তো আমি এটাকে ক্লিন করে দিই, ইনভোক এখানে বলতেছে এরকম তো হওয়ার কথা না। দাঁড়ান দেখি। হুম, এখানে কোথাও তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। An error occurred, query expression the column invoice of the table. ও ও ও ও একটা তো মানে the column invoice of the table was not found. এটা ফাউন্ড, এটা পাই নাই বলতেছে। এখানে তো আছে, বানানে কি কোনো চেঞ্জ পাইছে? ইনভয়েসে যে এখানে তো ইনভয়েস লেখাই আছে। ভাইয়া আপনি যখন ডাটা শিটটা রিনেম করে দিছেন এখানে আপনি কোটেশন দেন না, এটা কি এটার জন্য কি এরর আসছে? কোটেশন বলতে? এই যে আপনার ফার্স্ট লাইনে টেবিল প্রমোটেড লেটার, এই এখানে দেখলাম এই ডকটাতে কোটেশন ছিল। কোথায়? এই যে এটার কথা, এটা তো জাস্ট দেখাইছে এটা। এটা না, এটা পরে মেবি এই যে ভাই এই যে ইন দ্য ফার্স্ট স্টেপ প্রমোটেড হেডার এই যে লাস্টে, হ্যাঁ এটা আপনি যেটাতে মার্ক না, দেন। এটা এটা মেনশন করার জন্য বলছে, এরকম ও, তো না, আচ্ছা। এটা এটা এরকম না। অনলি, আচ্ছা, অনলি কিপ দি সোর্স স্টেপ ফ্রম কাইন্ড কলাম এত অ্যাজ এ ফ্যাক্ট সেলস, অনলি কিপ দি সোর্স স্টেপ ফ্রম কাইন্ড কলাম, অনলি ফিল্টার দি শিট, অনলি কিপ দি নেম এন্ড ডেটা কলাম, গো টু দি অ্যাড কলাম, ইনভোক কাস্টম ফাংশন। ইনভোক করার জন্য বলতেছে ক্লিন ডাটা ইন দি নিউ কলাম, ক্লিন ডাটা। ওকে, আমরা একটু ওই এই স্টেপগুলো, ধরেন যে এটাকে রিমুভ করে দিই।
কি বলতেছে একটু ফলো করি, ঠিক আছে? ফলো করতে রিনেম দি ফার্স্ট শিট নেম ফ্যাক্ট সেলস, এটা এখন করলেও পারবো, না করলেও পারবো। এটা আমরা ডাবল ক্লিক করে আমি এটাকে আপাতত চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ফ্যাক্ট সেলস নামে। আহ, এটা মেটার না, অনলি কিপ দি সোর্স স্টেপ ফ্রম কাইন্ড কলাম, অনলি ফিল্টার দি শিট। only keep the name and একটা তো ঝামেলা করছি বলে মনে হচ্ছে। উম, আচ্ছা, আগে এই দুইটাকে রিমুভ করি। এটা সিলেক্ট হয়ে গেছে। ডাটা টাইপ গুলোকে আমি ঠিক করে দিই, যেরকম আছে এরকম। এটা হবে টেক্সট। দেখি এখন কাজ করে কিনা। আমার মনে হচ্ছে ডাটা টাইপের কারণে ঝামেলা করতে পারে। না, কলাম ইনভয়েস অফ দি টেবল, ইনভয়েস টেবিলটা সে খুঁজে পাচ্ছে না বলতেছে, বুঝতে পারছেন? অ্যান এরর ওকার্ড অন কোয়েরি। এখানে কি ইনভয়েসটা ছিল না? এখানে এখানে তো ইনভয়েসটা আছেই। এটাকে কপি করি তো, সেম ভাবে তো আছে। টেবিল ডাটা শিট, ডাটা শিটটাকে এজ এ টেবিল হিসেবে নিলাম। ডেটা শিট, দাঁড়ান তো দেখি। অ্যাডভান্স এডিটরে যাই, এটারও অ্যাডভান্স এডিটরে যাই। এগুলো সব তো ঠিকঠাক আছে। রিমুভ, রিমুভ কলাম, রিমুভ কলাম তো রিমুভ করলাম।
কাস্টমার আইডি এটা ঠিক আছে। ইনভয়েস টাইপ কোয়ান্টিটি গ্রেটার দেন 0 দিছি। আচ্ছা, আমি অন্য আরেকটা স্টেজ ফলো করি। কিছু তো ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি বলতেছি, দাঁড়ান। স্টেজটা হইলো যে আমরা এখানে যে ইয়েটা করছি, যে চেঞ্জ টাইপ টুটা কেটে দিচ্ছি, অ্যাড কলামটাকে কাটতেছি, চেঞ্জ টাইপ ফিল্টার রো, স্টক ডেট ডেসক্রিপশন এই দুটাকে ডিলিট করলাম, রিমুভ করলাম। ইনভয়েস ডেটের ভিতরে এই কোয়ান্টিটির ভিতরে যেগুলো মাইনাস আছে এগুলোকে ধরলাম না। যেগুলো ইনভয়েসের ভিতরে যেগুলো আমার আছে ওইগুলোকে আমি রিমুভ করতে চাচ্ছি। তো ওইটাকে আমি রিমুভ করি। এটা যেন কিভাবে, এখানে একটা রিমুভের অপশন ছিল, রিমুভ রোল, ট্রান্সফরমেশনে যাই। এখানে তো থাকার কথা। এটাকে আগে টেক্সট ফাংশনে নিয়ে আসি। এই যে এখন পাইছি। রিমুভটা কেন খুঁজে পাচ্ছি না এটা। আচ্ছা দেখেন, আমি একটু ধরেন যে গুগলে একটু সার্চ দিয়ে দেখি তো। ছোট্ট একটা ইয়ে আমি ভুলে গেলাম। রিমুভ রোজ দ্যাট বিগিন উইথ এন পাওয়ার 20। ক্লিক দি রিমুভ রোজ বাটন লোকেটেড অন হোম ট্যাব। হোমের ভিতরে আছে বলতেছে, আমি কেন জানি খুঁজে পাচ্ছি না আজকে। রিমুভ কলাম, রিমুভ রোজ এর ভিতরে কি কোনো কন্ডিশন আছে? ওইখানে কিছু অপশন আছে, ডাজ নট বিগিন উইথ সি বা ওই ধরনের কিছু করা যায় আর কি। হ্যাঁ, এই যে হোমের রিমুভ রোজ যে অপশনটা আছে ওইখানে আছে কিনা দেখতে পারেন। রিমুভ রোজ এটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন কই? এটা যেন কই, কই এটা? এই যে ভাই নাম্বার মাঝখানে আর একটু ডান পাশে, ডান পাশে এই এটা। যে এর পাশেরটা, এর এই যে এই পাশেরটা। যে এই যে রিমুভ রোজ নাকি? কিন্তু এখানে তো অপশন নাই রিমুভ রোজ। দাঁড়ান তো দেখি। রিমুভ রোজ ডায়লগ বক্স উইল অ্যাপিয়ার অন দি বক্স। আচ্ছা, অ্যাপিয়ার হবে এটা। রিমুভ রোজে ক্লিক করলাম, অ্যাপিয়ার হইলো। আচ্ছা, এখানে কি বলতেছে?
remove top rows dialog box will enter 2 only number rows. Remove rows top rows, না এটা না, ফিল্টারে যাই, টেক্সট ফিল্টারে যাই, ঠিক আছে, এছাড়া কোনো অপশন দেখতেছি না। টেক্সট ফিল্টারে যাই, দেখি যে that does not begin with the, ঠিক আছে নাকি, বা that start with the, that begins with C, ঠিক আছে। does not begin with C. Keep rows where invoice does not begin with C. ফিল্টার করলাম does not begin with C. তারপরে বা এটা বিল্ড আপ করার পরে কি ডেটা টাইপটাকে টেক্সট হিসেবে থাকবে? টেক্সট হিসেবেই তো আছে, এই যে টেক্সট। নাম্বারকে তো আপনি এখন নাম্বারকে আপনি টেক্সট হিসেবে নিতে পারেন, নাম্বার হিসেবে নিতে পারেন। আপাতত এটাকে টেক্সট হিসেবে রাখি, সমস্যা নাই তো, টেক্সট হিসেবে রাখি এটাকে। আর প্রাইস যেটা আছে, প্রাইসটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে নিতে পারি, কোনো কোনো বড় একটু দেখার জন্য যে আসলে প্রাইসে কি কোনো মাইনাস চিহ্ন বা কোনো কিছু আছে কি নাই। ডিসেন্ডিং অর্ডারে নিলে এটা বোঝা যাবে। না, মাইনাস চিহ্ন কিছু নাই, আশা করি ঠিক আছে। তারপরও প্রাইজের ভিতরে আরেকটা জিনিস আমরা কন্ডিশন দিতে পারি, প্রাইস তো কখনো জিরো হইতে পারে না, তাই না? প্রাইস তো জিরো হইতে পারে না। তো আমরা একটা জিনিস করতে পারি যে প্রাইজের উপরে একটা ফিল্টার দিতে পারি যে একটা প্রোডাক্টের প্রাইস কেন জিরো হবে, তাই না? এটা তো ইম্পসিবল। তো এই ধরনের এররগুলোকে রিমুভ করার জন্য আমরা দিতে পারি যে এটা যদি প্রাইসটা যদি গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, তাহলে সে প্রাইসটা দেখাবে না, মানে ওই ডাটাগুলো সে ফিল্টার করতেছে এর ভিতরে। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা অ্যাড কলাম দিই। অ্যাড কলামে গিয়ে নতুন একটা কলাম ক্রিয়েট করি, কাস্টম কলাম। কাস্টম কলাম আমি দিব সেলস অ্যামাউন্ট, যেটা আছে এটা। সেলস অ্যামাউন্টে কি দিব, কোয়ান্টিটি ইনটু ইনভয়েস। ওকে, ইনভয়েস হবে না প্রাইস হবে? প্রাইস হবে এক্স্যাক্টলি। তার মানে আমার এখানে ভুল হয়েছে, কোয়ান্টিটি ইনটু প্রাইস হবে এক্স্যাক্টলি। আমি প্রাইস দিলাম, এন্টার দিই। আশা করি এখন এরর দিবে না। ঠিক আছে, নাম্বার দিছে।
আবার এখানে কাস্টমার আইডি তো নাল থাকা যাবে না, তাই না? রিমুভ এমটি, যেগুলো এমটি এগুলোকে রিমুভ করে দিব। তারপরে আমার আলটিমেট কাজটা বাকি থাকে কি, সবকিছু তো করে ফেললাম, বাকি থাকে রিঅ্যারেঞ্জ করা, ইনভয়েস ডেট কাস্টমার আইডি এভাবে। তার মানে তাহলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ কিভাবে করব, ইনভয়েস তো সামনেই আছে, ইনভয়েসের পরে ইনভয়েস ডেটকে নিয়ে যাব, নিয়ে গিয়ে কাস্টমার, এরপরে কি, এরপরে কাস্টমার আইডি, এরপরে কাস্টমার আইডির পর এখানে থাকবে কি কান্ট্রি, কান্ট্রির পরে কোয়ান্টিটি, প্রাইস, সেলস অ্যামাউন্ট, আর কিছু কি আছে? আর কিছু নাই। রিঅর্ডার হয়ে গেল। ওকে, এখন এটাকে আমি ডুপ্লিকেট করব নাকি? এটাকে ডুপ্লিকেট করলাম। অনেক স্লো কাজ করতেছে, হ্যাঁ। এক্সেল শিটটাকে রিমুভ করে দিচ্ছে, মানে কাটতেছে একটু জাস্ট। ওকে, কোনো কিছু কি এখানে তারপর এরর আছে? এরর নাই। আরে আরেকটা অপশন রেখে গেছি, দাঁড়ান, এটাকে ডিলিট করতেছি আবার। এখানে আরেকটা ফিল্ড, আরেকটা ডাটা টাইপ, এই যে সেলস অ্যামাউন্টের ডাটা টাইপটা কি হবে? সেলস অ্যামাউন্টের ডাটা টাইপ কি হবে? ডেসিমাল। ডেসিমাল, এক্স্যাক্টলি। তাহলে আমি এটাকে ডেসিমাল করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন এটাকে ডুপ্লিকেট করে ফেলি। অ্যাড কলাম। ওকে, এখন এটাতে অ্যাডভান্স এডিটরে যাব, যেটা লেখা আছে আমরা ওই জিনিসটাই করব। এটাকে আমরা লেটের আগে ডাটা শিট টেবিল হিসেবে এটাকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? কিছুটা একটা ঝামেলা করছিলাম আমি, এটা আমার ওই চোখে পড়তেছে না। প্রথম দুইটা রো ডিলিট করে দিব, এখনো কেন জানি চোখে পড়তেছে না। ডাটা শিট, আমার মনে হচ্ছে এই যে ধরা পড়ছে, ধরা পড়ছে। ধরা পড়েছে বলে মনে হচ্ছে কালপিটটা। ইকুয়াল তো ভাই আগেও ছিল মেবি। আগেও ছিল না? হ্যাঁ। ওকে, এখন এরপরে ক্লিন শিট ফ্যান দিয়ে দিই, দেখি এখন কাজ করে কিনা। আমার মনে হচ্ছে এখনো সেই এররটা রয়ে যাবে, কিছু তো একটা জায়গায় ঝামেলা করছে।
let promoted headers data sheet scalar invoice এগুলো সব ঠিক আছে, আমার কাছে কোনো কিছু ভুল বলে মনে হচ্ছে না। এটাকে ডিলিট করে দিই, নতুন সোর্স নেই। 9-10 না, 9-10 9-10টাকে আবার রিলোড দিই। 9-10টা আসলো, উপরে তুলে দিই, ক্লিন শিটে 9-10টাকে নিয়ে যাই। কেন খুঁজে পাচ্ছি ইনভয়েস না? কলামটা মিসিং হয়ে গেছে ব্রাদার। ইনভয়েস টেবিল তো আছে, আমরাও তো দেখতে পাচ্ছি না। ইনভয়েস স্টক কোড, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইনভয়েস ডেট, প্রাইস, কাস্টম আইডি, কান্ট্রি। ইনভয়েস টাইপ এনি, ইনভয়েস টাইপ এনি করা আছে। টাইপ এনি বলতে দুইটা যেটা দেখাচ্ছে আর কি, স্টক কোডও টাইম এনি, স্টক কোডও টাইপ এনি, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, ইনভয়েস ডেট, প্রাইস, কাস্টমার আইডি আর কান্ট্রি। আর কান্ট্রি সবকিছু তো ঠিক আছে। কান্ট্রি, কান্ট্রিটা টাইপ টেক্সট করা আছে, কাস্টম আইডি ইন্টিজার টাইপ 64 দিয়ে আছে। প্রাইস, তারপরে রিমুভ কলাম, কলামটাকে রিমুভ করা হয়েছে, কোনটা স্টক, চেঞ্জ টাইপ, ইনভয়েসটাকে টেক্সটে নিয়ে হয়েছে। ইনভয়েস বাহ, কেন বেরে এটা কেন হবে না, এটাই তো বুঝতেছি না। ইনভয়েস, ইনভয়েস দেখি, এরকমই রাখি, এখন দেখে কাজ করে কিনা। এখন আবার কাজ করতেছে, এখন আবার পাইছে, কারণটা কি বলেন তো দেখি। কারণটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ক্লিন শিটের ভিতরে কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হইলো যে ঝামেলাটা হলো যে এই যে এখানে টাইপে, আমরা যখন টাইপ নিয়ে যখন কাজ করতেছি, এটাকে আরেকটু বড় করে দেখাই। সমস্যাটা হলো যে সে প্রথম স্টেজটা কি, প্রথম স্টেজ হলো যে হেডারগুলোকে প্রমোট করা, হেডারগুলোকে প্রমোট করা। তো এই প্রথম স্টেজটা অলরেডি কোনখানে করা আছে, 2009-10 সালটাতে করা আছে, ঠিক আছে। তো যার কারণে সে ঝামেলাটা করতেছে, কিন্তু এই ঝামেলাটা তার করার তো দরকার নাই, ঠিক আছে। আমি এটাকে যেরকম আছে ওই অবস্থায় নিয়ে যাই। এটাকে হলো যে কি প্রমোট করতে হবে, ট্রান্সফর্ম ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, হেডার হিসেবে নিলাম এটারে, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিই।
তার মানে আমি বুঝতে পারছি এখানে অ্যাডভান্স এডিটরে যাই, আমি জাস্ট প্রমোট হেডার উপরে যেটা আছে এইটাকেও আমি রিমুভ করে দিই, দেখি কাজ করে কিনা। ঠিক আছে, চেঞ্জ টাইপ টেবিল, দাঁড়ান এটাকে রিমুভ করার আগে আগে দেখি এখানে কিছু আছে কিনা। না, এখানে সব কিছু ঠিকঠাক আছে। এবার ডান দিয়ে দেখি, না কাজ করতেছে না। The name promoted header wasn't recognized, ঝামেলা করতেছে। এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে কি করব, ডুপ্লিকেট কতবার কপি করব। অ্যাডভান্স এডিটরে যাই, উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি এর ভিতরে সব আছে। উপরে দুইটা লাইন কাটমু, এই দুইটা কাটবো, আর এই যে এটাকে ডাটা শিটটাকে কপি করে এখানে বসাই দিব। ডান। ক্লিন শিট এফএন কপি করলাম। আজকে মনে হয় শেষ করতে পারলাম না, প্রিয় এত ঝামেলা করতেছে। ইনবুক দিই, এই যে ঝামেলা করতেছে। ঠিক আছে, কিন্তু আমি যখনই এই যে এই উপরে যেটা আছে এটাকে যখন এই প্রমোটেড হেডারটা পর্যন্ত এটাকে যখন আমি রিমুভ করে দিই, ঠিক আছে, তখন যে নেভিগেশন পর্যন্ত আছে, কিন্তু এটা এখন কাজ করবে আবার। বুঝতে পারছেন বিষয়টা, ঝামেলাটা কোন জায়গায়? এটা আগে কাজ, আগে এরকম ছিল না, এখন করতেছে। কিন্তু এটা তো আসলে কিন্তু এটা করার এটা কারণও আছে, এটা করার যৌক্তিকতাও আছে। যৌক্তিকতা কি, আমার প্রথম স্টেজ কি, ক্লিন স্টেজের প্রথম স্টেজই হলো প্রমোট হেডার করা। আমার যদি হেডার না থাকে তখন করা, কিন্তু এখানে তো বলাই আছে প্রমোটেড অল স্কেলার আর ট্রু, মানে অলওয়েজ ট্রু থাকবে। ঠিক আছে, তারপরে সে এটাকে মানে কি বলে ফলস ধরে নিয়ে সে ওই জায়গায় ঝামেলা করতেছে। বুঝতে পারছেন বিষয়টা, কিন্তু ওর এই জায়গায় ঝামেলা করার দরকারই নাই। আচ্ছা, এটা হয়ে গেল। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ফ্যাক্ট সেলস নামটা দিব নাকি? আমার আবার ওই মক ইন্টারভিউ নিতে হবে 10টার দিকে। আমি একজনকে, ওই যে আমাদের এখানে একজনকে রেফার করছি, তো তো তাকে একটু প্রস্তুতি নিয়ে যাবো। কিন্তু আজকের ভিতর শেষ করে দিব প্রি ভয়েসিংটা ভাবলাম, কিন্তু আমি নিজে শেষ করে দিতে পারলাম না। রিনেম দি ফার্স্ট শিট এত অ্যাজ ফ্যাক্ট সেলস, অনলি কিপ দি সোর্স স্টেপ, এগুলো সব করা হয়েছে, এতটুকু পর্যন্ত করা হয়েছে। Preparing the dim customer table, reference the fact sales table, duplicate or rename it as a dim customer. fact sales কে আবার dim customer হিসেবে নিতে বলতেছে। আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলি আবার, যেন fact sales ও থাকলো, dim customer ও থাকলো। দেখি কোনটা আসলে প্রয়োজন পড়ে। ডিম কাস্টমার করলাম, রেফারেন্স টু দি ফ্যাক্ট সেলস টেবিল, ডুপ্লিকেট অর রিনেম ইট, আমি ডুপ্লিকেট করছি, ডিম কাস্টমার নিছি। গো টু দি ট্রান্সফরমেশন এন্ড গ্রুপ বাই কাস্টমার আইডি টু দি গেট ফার্স্ট ট্রানজাকশন মান অ্যাজ দি মিনিমাম অফ ইনভয়েস। এই যে এটা আমাদের যে এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ট্রান্সফরমেশন। হইতে পারে যে আপনার অফিসে বা অর্গানাইজেশনে ওইটা রেগুলার বেসিসে নাও লাগতে পারে, কারণ ডাটা অলমোস্ট এই ছোট ছোট জিনিসগুলো ক্লিন করা থাকে।
বা আমরা এক্সেলে ক্লিন করে আসি, ঠিক আছে? তো এই যে এই অপশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্সফরমেশন, এটা আমরা রেগুলার বেসিসে করতে হইতে পারে, ঠিক আছে? তো এখানে বলছে যে গো টু ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রুপ বাই কাস্টমার আইডি। কাস্টমার আইডিকে গ্রুপ বাই করতে বলতেছে, ঠিক আছে? গ্রুপ বাই করতে বলতেছে কার সাথে? ইনভয়েস ডেটের সাথে। কেন গ্রুপ বাই করতে বলতেছে? আমি যেন ফার্স্ট ট্রানজাকশন মানটা পাই, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা কোথাও থেকে ফার্স্ট ট্রানজাকশন মানটা বের করি, তাহলে কিন্তু আমরা সেম ভাবে বের করব। কাস্টমার আইডি যদি না থাকে, তাহলে কি থাকবে? সে যদি আমাদের অর্গানাইজেশনে কাস্টমারের আইডি থাকে না, আমাদের এখানে কি থাকে? আমরা ডিলারের কাছে বিক্রি করে, আমরা দোকানে বিক্রি করে, তার মানে কি দোকানের একটা কোড থাকবে না? তো দোকানের আইডির সাথে আমার যে ইনভয়েসের যে ডেটটা, ওই ডেটটাকে যখন আমি কি করব, ক্যাটালগ করে গ্রুপ বাই করব, তখন আমি কি ফার্স্ট ট্রানজাকশন মানটা পাবো না? তো ওয়ে অফ নেচার, ওয়ে অফ ডেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে অ্যাকচুয়ালি আমার কি প্রয়োজন এবং ওইটাকে কিভাবে বের করতে হবে, বুঝতে পারছেন? সবসময় একই রকম জিনিস আপনি কখনো কোথাও পাবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি প্রায় সময় এটা করি। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে? ট্রান্সফরমেশনে যাব, ট্রান্সফরমেশনে যাব, এই যে গ্রুপ বাই। আমি, আপনারা যারা পাইথনে পড়বেন, পরের মডিউলে পাইথন আসবে, পাইথনে যখন যাবেন, পরের মডিউলে পাইথন কিনা যায় না, এসকিউএল বা এক্সেল কোনটা নিতে বলবে। যদি পাইথন থাকে, পাইথনে গ্রুপ বাই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং, ওইখানে গেলে আরো ইন ডেপথে গ্রুপ বাইটা সম্পর্কে জানবেন, প্রচুর কাজ করবেন গ্রুপ বাই। ওকে, ইনভয়েসটা নিলাম, ইনভয়েসের গ্রুপ বাই করতে হবে ইনভয়েসের সাথে না, স্পেসিফাই দি কলাম গ্রুপ বাই ডিজায়ার আউটপুট কাস্টমার আইডির সাথে। এখানে কি বলতেছে? ফার্স্ট ট্রানজাকশন মান, আমি এটাকে কপি করি, ফার্স্ট ট্রানজাকশন মান আমি এটা নিব, ফার্স্ট কলামের নাম, কলামের নাম ফার্স্ট ট্রানজাকশন মান। অপারেশন কি হবে? এই যে এখানে বলাই আছে অ্যাজ দি মিনিমাম, মিনিমাম বলা হয়েছে, ঠিক আছে? এটা কি হবে? মিনিমাম হবে। মিনিমাম কার হবে? কাস্টমার আইডির সাথে ইনভয়েস ডেটের না, কাস্টমার আইডির সাথে ইনভয়েস ডেটের হবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আমার কন্ডিশনটা মিলছে কিনা এখানে? এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এখানে যে নোটটা, এটাকে নিজের মতো করে আলাদা আরেকটা নোট বানাইতে পারেন। গো টু ট্রি ট্রান্সফরমেশন এন্ড গ্রুপ বাই কাস্টমার আইডি, কাস্টমার আইডির সাথে ইনভয়েস ডেটের একটা গ্রুপ বাই কোরিলেশন করতে বলতেছে। যেই কলামটা আসবে ওই কলামের নাম হবে ফার্স্ট ট্রানজাকশন মান্থ এজ দি মিনিমাম, ঠিক আছে? এই দুইটা এখন চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? এই দুইটা মিলিয়ে এখন আমাদের একটা টেবিল বের হবে, যেটা হবে ফার্স্ট ট্রানজাকশন মান্থ। ঠিক আছে, কাস্টমার আইডি ফার্স্ট ট্রানজাকশন মান্থ আসলো। এখন আমরা আসি কনভার্ট ফার্স্ট ট্রানজাকশন মান্থ ইনটু স্টার্ট অফ মান্থ। এখন এটা কি ফরম্যাটে আছে? এটা এখন ডেট টাইম ফরম্যাটে আছে। এখান থেকে আমরা বের করতে পারবো না স্টার্ট অফ মান্থ, এটাকে বলতেছে কি কনভার্ট করতে বলতেছে। আপনি চাইলে অ্যাড কলাম দিয়ে অ্যাড করে এটাকে রিমুভ করতে পারবেন, অথবা ডিরেক্টলি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারবেন। আমি এটাকে ফার্স্ট ট্রানজাকশন মান্থ, ফার্স্ট স্টার্ট অফ মান্থে কনভার্ট করে দিব। এটা এতক্ষণ লাগতেছে, মানে প্রচুর স্লো করে ফেলতেছে পিসিটা। ফার্স্ট ট্রানজাকশন মান্থ হবে না, এখানে কি হবে এখন? এটার নামটা হবে ফার্স্ট কনভার্ট স্টার্ট অফ মান্থ, ঠিক আছে? তখন এটার নামটা হবে স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থ। আর এখানে যেটা আছে ডেট টাইম, ডেট টাইমটা ডেট হয়ে যাবে জাস্ট, ঠিক আছে? তারপর এটা বলতেছে প্রিপেয়ারিং ডিম ডেট টেবিল অ্যাড ব্ল্যাঙ্ক কোয়েরিজ। ডিম ডেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা ফিক্স করে দিতে পারি যে আমরা একটা ব্ল্যাঙ্ক কোয়েরি নিতে পারবো দুইটা, একটা নাম দিব স্টার্ট ডেট আর একটা নাম দিব এন্ড ডেট, এবং স্টার্ট ডেটের ভিতরে আমি এই জিনিসটা লিখবো আর এন্ড ডেটে এই জিনিসটা লিখবো। কারণ কি? কারণটা হলো যে আমার যে মাসটা আছে, যেটা উপরে একদম ইয়ার 2009 টু 2011 পর্যন্ত যে ডেটা আছে, এখানে কি 2001, 12, 2009,
আরেকটা কি 9/12/2011-তে শেষ হয়েছে। বাট আমার এখানে কি বলতেছে, আমার এখানে বলতেছে যে 1/1/2009 ওই বছরের প্রথম যে মাসটা আছে ওই বছরের মাসটা পর্যন্ত 2011 সালে একেবারে লাস্ট ডেট পর্যন্ত, লাস্ট মান্থের লাস্ট ডেট পর্যন্ত আমাকে স্টার্ট ডেট এন্ড ডেট ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে, তো আমি এই জিনিসটা ক্রিয়েট করে ফেলবো এখন। এই জিনিসগুলো ইন্টারেস্টিং, এই জিনিসগুলো আমাদের প্রচুর প্রচুর কাজে লাগে। রাইট ক্লিক করব কোনো একটার উপর, নিউ কোয়েরিতে যাব, এখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক কোয়েরি অপশন আছে, ব্ল্যাঙ্ক কোয়েরিতে নিলাম। ব্ল্যাঙ্ক কোয়েরিতে আমি জাস্ট যে জিনিসটা লেখা আছে ওই জিনিসটা লিখবো, আর কিছু না, খুবই সোজা। ঠিক আছে, এটাকে লিখবো। ঠিক আছে, এখন এটা অটো টেবিল হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে জাস্ট রিমুভ, এটাকে কি দিব, স্টার্ট ডেট দিব, স্টার্ট ডেট। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমাদের তো ডাটা স্টার্ট হয়েছে ধরেন যে একটা ডেট থেকে, আপনি 1 পর্যন্ত দিচ্ছেন কেন? আপনি চাইলে ওইখান থেকে শুরু করতে পারবেন যেখান থেকে দেয়া আছে। ঠিক আছে, সে ধরেন যে ফ্যাক্ট সেলসটাতে যাই, ফ্যাক্ট সেলসে গিয়ে দেখি যে আমাদের ইনভয়েস ডেটটা কোথা থেকে শুরু হয়েছে। এই যে 12/1/2009 থেকে শুরু হওয়া। আপনি চাইলে 12/1/2000 এই কি বলে 12/1 না দিয়ে 1/1/2009 দিয়ে শুরু করতে পারেন স্টার্ট ডেট। ঠিক আছে, একেবারে কাছাকাছি, কোনো অসুবিধা নাই। এখন আরেকটা সেম ভাবে নিউ কোয়েরি, ব্ল্যাঙ্ক কোয়েরি, অথবা এটাকে ডুপ্লিকেট করেও আমি করতে পারবো। এটাকে দিব আমি এন্ড ডেট। এটা কেন প্রয়োজন? এটা হলো যে কোহোর্ট পারফরমেন্স যখন করব, কোহোর্ট পারফরমেন্সটা আমরা সাধারণত কোনো একটা স্পেসিফিক বছরের উপর ভিত্তি করে আমরা এগুলো চালাবো। সাধারণত একটা বছরের উপর নির্ভর করে আমরা চালাই আর কি, 2009 থেকে 10 অথবা 10 থেকে 11 এরকম। তো যার কারণে স্টার্ট ডেট এন্ড এন্ড ডেটটা খুবই একটা ক্রুশিয়াল একটা ডিউটি পালন করে আর কি এখানে। ঠিক আছে, তো আমি এন্ড ডেটের ভ্যালুটা দিলাম এত। এন্ড ডেট হয়ে গেল। and blank query dim date number from start date to number means range। আচ্ছা, add another blank query to create dim date। dim date টেবিল ক্রিয়েট করার জন্য বলতেছে। আমাদের অনেক সময় অনেকগুলো অর্গানাইজেশনে আমাদের আলাদাভাবে একটা ডিম ডেট তৈরি করতে হইতে পারে, তো ওইটা কিভাবে তৈরি করব? যেমন আমার এখানে একটা ডিম ক্যালেন্ডার একটা আছে, ওইখানে আমার ডেট থেকে শুরু করে সব আছে। তো আমরা চাইলে ওই ধরনের কাস্টম কিছু টেবিল, যেটা আমাদের নিত্য নতুন আমাদের প্রয়োজন পড়বে, নিত্য প্রয়োজন পড়বে, এই টাইপের জিনিসটা আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই লাইনটা, এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যে ডিম ডেট নামে যে একটা টেবিল ক্রিয়েট করব, ওই টেবিলের ডেটা আমাদের সিকোয়েন্সিয়ালি নাম্বার ওয়াইজ আমাদেরকে স্টার্ট ডেট এন্ড ডেট ওয়াইজ দিবে। মানে কবে থেকে কবে, এই যে 1/1/2009 থেকে এন্ড ডেট পর্যন্ত আমাদেরকে দিবে। তো এইটার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক কোয়েরি নিচ্ছি। ভাইয়া ডিম ওয়ার্ডটার মানে কি? ডিম মানে হলো যে ডাইমেনশন। ঠিক আছে, আমরা রিয়েল ওয়ার্ল্ডে যাই দেখি সবই কিন্তু ডাইমেনশন, সেটা 3D ডাইমেনশন, 2D ডাইমেনশন। আমাদের চোখ কি, আমাদের চোখ 3D ডাইমেনশন পর্যন্ত এই দেখতে পারে। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডে যা কিছু আছে সবই কিন্তু ডাইমেনশনাল। বুঝতে পারছেন? আপনারা আপনারা অ্যাভেঞ্জার্স দেখছেন না, অ্যাভেঞ্জার্স মাল্টি হ্যাঁ ডাইমেনশন, ডক্টর স্ট্রেঞ্জ দেখছেন না মাল্টি ডাইমেনশনাল, ঠিক হ্যাঁ এরকম আর দেখছি। কি বিষয়টা। বুঝতে পারছেন? এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড থেকে। এই যে একটা আপনি দেখছেন না স্পাইডারম্যান, ওই স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জের ইয়াটা মানে সে কন্ট্রোল করতে পারে, দেখছেন না ওই যে ইয়াটা যখন হ্যাঁ সে কন্ট্রোল হ্যাঁ করতে চায়। তো এটা কিন্তু সে কিভাবে কন্ট্রোল করতে পারতেছে, কারণ সে ম্যাথমেটিক্স বুঝে। মানে স্পাইডারম্যান যে ডক্টর স্ট্রেঞ্জ যে স্পাইডারম্যানের এই স্পাইডারম্যানকে কন্ট্রোল করার জন্য বা যে মাল্টি, সে যে একটা যে মিরর একটা ক্রিয়েট করে, তাই না? মানে তার যে এই সারাউন্ডিং যেটা আছে এটাকে যে মিরর একটা ক্রিয়েট করে, ওই যে ট্রেনগুলো ঘুরপাক খাইতেছে, তাই না? সে কিন্তু একটা ক্যালকুলেটিভ ম্যাথমেটিক্স দিয়ে এগুলোকে ক্রিয়েট করতেছে ডক্টর স্ট্রেঞ্জ, যেটা কিন্তু স্পাইডারম্যান কিন্তু এটা সে অলরেডি এই জিনিসগুলো নিয়ে সে পড়ে আসছে। মনে আছে না স্পাইডারম্যান হোমকামিং, সে ওই যে কুইজ দিতে গেছিল, তারা কিন্তু সে কিন্তু অনেক মেধাবী পিটার, তাই না? তো সে কিন্তু এই জিনিসগুলো জানে, তো সে সেজন্য সহজে কন্ট্রোল করতে পারছে, অন্য কেউ হলে পারতো না এটা। ঠিক আছে, এগুলো সবকিছু কিন্তু রিলেটেড আসলে। ওকে, তো আমরা আসি এখানে, আমি এই জিনিসটাকে লিখি, এটাকে কপি করি,
ওকে ইকুয়াল টু, আচ্ছা এইখানে দেখেন স্টার্ট ডেট বলতে কাকে রেফার করতেছে, একে রেফার করতেছে। এন্ড ডেট বলতে কাকে রেফার করতেছে, একে রেফার করতেছে। তার মানে এইখানে আমি যদি স্টার্ট ডেট এন্ড ডেট নাও ক্রিয়েট করি, আমি চাইলে এখানে কি ওই 1/1/2009 যেটা ওইটা এখানে লিখে দিতে পারি। এন্ড ডেটে ওই যে যেটা এই যে অলরেডি বলে দিচ্ছে এন্ড ডেট লেট সোর্স ডেট, এই যে কত 31/12/2011 বলে দিচ্ছে সে আমাকে, তাই না? তো আমরা কি এই জিনিসটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। ঠিক আছে, এখন এইভাবে আসছে নর্মালি ডেট গুলো যখনই কোনো একটা ফর্ম, ডেটের ফরম্যাট ছাড়া, ডেটের ডাটা টাইপ ছাড়া অন্য কোনো ফরম্যাটে আসে তাহলে এইভাবে আসে। আমরা এক্সেলেও কিন্তু সেম ভাবে দেখতে পারি। ঠিক আছে, আমরা আমরা এগুলো নিয়ে কাজ করতে অভ্যস্ত, তো আমরা এগুলো দেখতে দেখতে মানে অভ্যস্ত। কিন্তু যারা সেলস অ্যাডমিনে তারা যখন দেখে এরকম কিছু, তখন তারা মানে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নাই, এটা এখন লিস্ট আকারে আছে, এটাকে এখন টেবিল ফরম্যাটে নিয়ে যাইতে হবে আমাকে। তো আমি এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে যাব। টেবিল ফরম্যাটে নিয়ে গেলে বলতেছে যে কিভাবে নিব, যে কমা সেপারেটেড নান, নান যেরকম আছে এরকম ভাবে রাখবো। ঠিক আছে, কিচ্ছু ভাববো না। ঠিক আছে, নেওয়ার পরে এটা কেমন ডেটে কনভার্ট করলে ডেট হয়ে গেছে। ক্লিয়ার? পারবো না এই জিনিসটা, ডিম ডেট। এখন এই যে এই জিনিসটা হইলো, এত কিছু করলাম, কনভার্ট টু লিস্ট টেবিল, রিনেম কলাম টেবিল, এটাকে জাস্ট ডেট, কলামের নাম হবে ডেট। একটু তাড়াতাড়ি পড়াইতেছি, আমি ওকে একটু বলি যে 10 মিনিট পরে জয়েন করব, একটু ওকে একটু বলি। আহ, ওকে 10টা 15 পর্যন্ত সময় নিলাম। ঠিক আছে, মানে এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট। কনভার্ট দিস টু ডেট, ডেট তো আমি অলরেডি করে ফেলছি, এটা আমার প্রয়োজন নেই। এখান থেকে আমাকে বলতেছে যে অ্যাড অ্যানাদার কলাম ফ্রম দ্যাট স্টার্ট অফ মান্থ। আমি এখান থেকে স্টার্ট অফ মান্থটা বের করার জন্য বলতে খুবই সিম্পল, অ্যাড কলামে যাব, ডেটে স্টার্ট অফ মান্থ। ঠিক আছে, স্টার্ট অফ মান্থ বের করে ফেললাম। তারপরে আর কি, রিনেম দি কোয়েরি ডিম ডেট, এটা তো অলরেডি করছি আমি। অ্যাট লাস্ট রিমুভ দি এত টেবিল অ্যান্ড ডোন্ট লোড দি স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। তার মানে কি আমার এই জিনিসটা আমার সবসময় লোডের প্রয়োজন নাই। তো আমি সেজন্য এগুলোকে কি ডিজেবল করে দিব, এগুলোকে ডিজেবল করে দিব। কারণ কি এগুলো ফিক্সড ডেট, তাই না? ফিক্সড ডেট কি আমার লোড করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আর বলতেছে আমি চাইলে এই দুইটাকে আমি কি কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। এই দুটাকে রিমুভ করলে ফ্যাক্ট সেলসে আমার এই জিনিসটা কি থাকবে? অবশ্যই থাকবে। আমরা একটু দেখি, 2009 থেকে ডাটা আছে, 2009 থেকে ডাটা আছে, কত পর্যন্ত আছে দেখি। 11 পর্যন্ত থাকলে ধরে নিব যে আমরা যখন ক্লিন শিট ফাংশনটা ইউজ করে ইনভোক করছি, 2010-11 এর সাথে 2009-10টাও কানেকশন হয়ে গেছে, 2009-10 এর ডাটাটা আর কি। আসে নাই তো, 2010-11 আছে। লিমিট অফ 1000 ভ্যালু রিস, এই যে 1000 ভ্যালু, এই যে এটাকে এন্টার ডাটা সেট করে দিই, তারপরে ভালো বোঝা যাবে। এখন আশা করি দেখাবে 2009 থেকে 11 পর্যন্ত। লিমিট অফ 1000 ভ্যালু রিস বলতে এরকম তো হওয়ার কথা না। এখানে কি 1000টা পর্যন্ত ডেটা আছে মাত্র? আচ্ছা, এটা তো ঝামেলাটা কি করলাম, বুঝতে পারছেন বিষয়টা?
rename the query at last, remove the year 2010 to 11 table, don't load the start date and end date. আমি রিমুভ করতে বলতেছে, কিন্তু এখানে একটা জিনিস স্কিপ করে ফেলছে, যেটা হলো যে আমি তো এটাকে ক্লিন শিট ফাংশনে আমি জাস্ট ক্লিন করছি, বাট আমি অ্যাপেন্ড করি নাই। আমার ফ্যাক্ট সেলসের ভিতরে আমার কি 2010-11 ডাটা লাগবে না, আমি এটাকে রিমুভ করে দিতে পারি, এটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি 2009-10টা। বাট এটা বলতে ক্যান নট বি ডিলেট বিকজ ইট ইজ রেফারেন্স বাই দি আদার কোয়েরি ফ্যাক্ট সেলস ডিম কাস্টমার, ফ্যাক্ট সেলস ডিম কাস্টমার এটা রেফারেন্স, ওকে ঠিক আছে। বাট এটাকে আমি এটাকে ডিজেবল করে রাখবো, লোডিং, ঠিক আছে, লোডিংটা ডিজেবল করে রাখবো। আর 2010-11টাকে ফ্যাক্ট সেলসের সাথে অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে। অ্যাপেন্ড কোয়েরিজ দি অ্যাপেন্ড কোয়েরিজ 2010-11 অ্যাপেন্ড করলে মার্চ হওয়া, ঠিক আছে, মার্চ কোয়েরি কিন্তু আলাদা। আমি এই জিনিসটা একদম শুরুতে বলছিলাম আপনাদেরকে। ওকে, অ্যাপেন্ড করে ফেলছি। ডিম কাস্টমারটা আমি আরেকবার নিচ্ছি, ঠিক আছে, যেহেতু ওই অ্যাপেন্ডটা আমি মাঝখানে ভুলে গেছি, বুঝতে পারছেন, তো আমার তো অ্যাপেন্ড করতে হবে এটার জন্য, তো আমি ডিলিট করে দিচ্ছি এটাকে, ডিম কাস্টমারটাকে আবার নিচ্ছি, ডুপ্লিকেট করতেছি এটাকে, ডিম কাস্টমার্স, ঠিক আছে। আর এটাতে আমার গ্রুপ বাই চালাইতে হবে নাকি, ট্রান্সফর্মে গিয়ে গ্রুপ বাই চালাইতে হবে। ওকে, ডিম কাস্টমার, আমি এটাকে কি করব, গ্রুপ বাই, গ্রুপ বাই গ্রুপ বাই করব কার সাথে, কাস্টমার আইডির সাথে, মিনিমাম কার ইনভয়েস ডেটের, এটার নামটা কি দিব, এটার নামটা দিব হলো যে ডিম কাস্টমার কই, এই যে ডিম কাস্টমার, এটার নামটা দিব ফার্স্ট ট্রানজাকশন নাম। আচ্ছা, ডিরেক্টলি স্টার্ট অফ মান্থটি করে ফেলি, ঠিক আছে, যদিও স্টার্ট অফ মান্থ হবে না ওইটা, আপনারাও তো অলরেডি দেখে ফেলছেন, ওইটা স্টার্ট অফ মান্থ না, এটা অ্যাকচুয়ালি ট্রানজাকশন মান্থই। ওইটাকে আমি আবার স্টার্ট অফ মান্থে কনভার্ট করবো, তো বারবার রিনেম করতে চাচ্ছি না, ওই একবারে রিনেম হয়ে যাবে। এই এই জিনিসটা করতে গিয়ে আমার একটা দিন চলে গেছে, ঠিক আছে। তো আপনাদের আর বাকি জিনিসগুলো খুবই সোজা, কিন্তু আমি একটু ফাস্ট যাব আর কি, আশা করি হয়ে যাবে। আমরা 12টা ক্লাসের ভিতর শেষ করতে পারবো। এটা আমাদের কত নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাস মনে হয়, 11, 12, হ্যাঁ হয়ে যাবে আশা করি। ওকে, এটা এখনই হয়ে যাবে আশা করি। ওকে, স্টার্ট অফ মান্থ, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টার্ট অফ মান্থ না, তো এটাকে স্টার্ট অফ মান্থে নিয়ে যাব আমি, ডেট দিয়ে কনভার্ট ট্রান্সফরমেশনে, কিন্তু কিছুক্ষণ আগে অ্যাড কলাম করছিলাম, কিছুক্ষণ আগেও ট্রান্সফরমেশনই করছিলাম, এখন স্টার্ট অফ মান্থ দিব, আশা করি এখন এটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমেশনে। আর এত স্লো কাজ করতেছে, আপনারা একটু এই ক্লিনিংটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ক্লিনিং এ আসলে এই যে কয়েকটা আমি মেনশন করছি লাস্টের দিকে, এই কয়টাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কয়টা পারলে, মানে এই কয়টা পারলে আপনার অর্গানাইজেশনে আপনার কাজে লাগবে অবশ্যই, ঠিক আছে। এত স্লো হইলে কিভাবে হয়। ওকে, হয়ে গেছে, এখন ডাটা টাইপটা চেঞ্জ করে দিব, ডাটা টাইপ ডেট হয়ে যাবে, সিম্পল। ওকে, আর কি বাকি আছে, ডিম ডেট, অলদো এত, অ্যাড কাস্টমার, লাস্ট রিমুভ এত এত এত, রিমুভ করার জন্য বলতেছে, রিমুভ করার দরকার নাই, যদি রিমুভ না হয় তাহলে আমি এগুলোকে কি করতে পারি, এটাকে আমি ডিসেবল করে দিতে পারি,
এটাকে যে ডিসেবল করে দিছে, এই দুইটা ডিসেবল, এই দুইটা কখনো লোড নিবে না, ঠিক আছে? তো ডিম কাস্টমার, ফ্যাক্ট সেলস এগুলো লোড নিবে, স্টার্ট অফ ডেট এগুলো লোড নিবে না, ঠিক আছে? তো আমাদের আমাদের প্রসেসিং শেষ। কারো কোনো কোয়েশন আছে আজকের এই পর্যন্তই? কারো কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আমরা আজকের এখানেই শেষ করতেছি। আমি এই জিনিসটা তো অলরেডি দেওয়া আছে, বাট এই ফাইলটা দেওয়া নাই, এই ফাইলটা আমি সেভ করে রাখতেছি, এই ফাইলটা আজকের ভিতরে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? ফাইলের নাম দিই কোহোর্ট অ্যানালাইসিস, কোহোর্ট অ্যানালাইসিস, ডাউনলোডস, সেভ করে রাখলাম। There are pending changes in queries that haven't applied. Do you want to apply? Of course apply. Okay. ও, আমি এটাকে তো আবার অ্যাপ্লাই করি নাই, মানে ডিরেক্টলি বন্ধ করতে, সেভ করতে গেছি আর কি। এগুলো সবগুলোকে সেজন্য আবার সে লোড নিচ্ছে। কোনো অসুবিধা নাই। কারো কি কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আমরা এখানেই শেষ করতেছি। আর অবশ্যই প্রথম প্রজেক্টটা অবশ্যই আপনারা ইয়া করবেন, কি বলে, প্রথম প্রজেক্টটা অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রথম প্রজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের টুলসের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো, ঠিক আছে? আর এটা হলো যে এর থেকে আরো একটা উপরে লেভেলের। আগামীকালকে থেকে মানে নেক্সট ক্লাস, নেক্সট যে দুইটা ক্লাসে যেগুলো দেখবো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের অহরহ আমাদের ইন্টারভিউতে বা প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো করতে হয়, ঠিক আছে? তো এগুলো বেসিক, মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে, বেস লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো আমরা আশা করি হোপফুলি ওই জিনিসগুলো আমরা মিট করতে পারবো। আরে আর কতক্ষণ লাগবে? আচ্ছা, আমরা এখানে শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আশা করি আমাদের মনে হয় আর ইয়ে হবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।